এবার আমরা দেখো ফটোসিনথেসিস যে প্রসেসটার কথা ইন্ট্রোডাকশনে আমরা পড়ছিলাম সেইটারই কিছু ছবি আমরা এখানে দেখে নেব। দেখো ফটোসিনথেসিস এই প্রসেস সম্পর্কে আগে আমরা পড়লাম যে ফটোসিনথেসিস প্রসেস হচ্ছে একটা প্রসেস যেখানে সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদরা নিজের খাবার নিজের তৈরি করছে এবং সেটা কি জাতীয় খাবার, সেটা হচ্ছে সুগার, মানে হচ্ছে শর্করা জাতীয় বস্তু। এবং সবার প্রথম অ্যাকচুয়ালি ফটোসিনথেসিসের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট বলে যে সেটা হচ্ছে বার্নেস, সিআর বার্নেস সবার প্রথম ফটোসিনথেসিস সম্পর্কে যে বেসিক ধারণা বা যে কনসেপ্ট রয়েছে সেটাকে আমাদেরকে দেয়। এবার দেখো যখনই আমরা সবুজ উদ্ভিদের কথা বলি, সবুজ উদ্ভিদরা সবসময় যেহেতু সূর্যালোকের উপস্থিতিতে খাবার প্রস্তুত করছে, সেজন্য তাদেরকে সবসময় বলা হয় দেখো সেটা হচ্ছে অটোট্রফ। এবং যারা অটোট্রফ হচ্ছে তারা দেখো সবসময় তাদের একটা বিশেষত্ব হচ্ছে গাছের যে অংশটি গ্রিন পার্ট আছে সেখানেতে এইটা একটা দেখো উদ্ভিদ কোষ প্ল্যান্ট সেল, সেখানেতে ক্লোরোপ্লাস্টিড বলে একটা সেল অর্গানেলি থাকে। ক্লোরোপ্লাস্টিড স্ট্রাকচারটাকে যদি আমরা একটু বড় করে দেখি তাহলে ক্লোরোপ্লাস্টিডের দেখো দুটো মেমব্রেন আছে, একটা বাইরের একটা ভেতরে, বাইমেমব্রেনাল স্ট্রাকচার। এবং সেখানেতে দেখো একটু আগেই আমরা পড়ছিলাম থাইলাকয়েড বলে যে স্ট্রাকচারগুলো রয়েছে, পরপর পরপর চ্যাপ্টা চ্যাপ্টা ব্যাগের মতো স্ট্রাকচার রয়েছে, সেগুলোকে বলছে এক একটাকে থাইলাকয়েড। এবং যখন গোটাটাকে একসাথে এই সবকটা থাইলাকয়েডকে একসাথে বলছে যেটা, সেটা হচ্ছে গ্রানা। আর দেখো এর মাঝেতে একটা লিকুইড রয়েছে, এই লিকুইডটার মধ্যেতে এই সমস্ত জিনিসগুলো ভাসছে, সেই লিকুইডটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে স্ট্রোমা। আর অন্যদিকে এই যে দেখো কানেকশন গুলো রয়েছে গ্রানার মধ্যেতে, সেইগুলোকে বলছে যেটা, সেটা হচ্ছে স্ট্রোমাল ল্যামেলা। যদি আমরা এই ছবিটাকে আরেকটু বড় করে দেখি তাহলে দেখো গ্রানা যে স্ট্রাকচারটা সেখানেতে এইগুলো হচ্ছে এক একটা থাইলাকয়েড। তার মানে দেখো থাইলাকয়েডের ভেতরটা হচ্ছে ফাঁপা মতো, ঠিক আছে, যে থাইলাকয়েডের ভেতর স্ট্রাকচারটা হচ্ছে ফাঁপা এবং থাইলাকয়েড গুলো পর 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 দেখো বসানো আছে। এবং এই গোটা র্যাকটা যেটা রয়েছে এইটা কি, এই স্ট্যাকটা কি অ্যাকচুয়ালি বলছে যেটা, সেটা হচ্ছে গ্রানা। আর অন্যদিকে এইটা হচ্ছে দেখো স্টোমাল ল্যামেলা, যেটা একটা গ্রানার সাথে আর একটা গ্রানাকে কানেক্ট করে রেখেছে, ক্লিয়ার। এবং দেখো মাঝে মাঝে কিছু গ্যাপ রয়েছে, যে গ্যাপগুলোর মাধ্যমে এরা সবসময় কিন্তু স্ট্রোমার সাথে গ্রানার ভেতরের যে পোর্শনটা সেটা কানেক্টেড থাকে। তাহলে যখনই আমরা কোনো অ্যাকচুয়ালি অটোট্রফ দেখব সেই জায়গাতেই এখানে কিন্তু এই ক্লোরোপ্লাস্টিক স্ট্রাকচার আমরা দেখতে পাবো। অন্যদিকে দেখো যাদের দেহের মধ্যে গ্রিন পার্ট নেই, অ্যাকচুয়ালি যারা ফটোসিনথেটিক নয়, তাদের সবাইকেই অ্যাকচুয়ালি যেটা দেখা যায় সেটা হচ্ছে হেটারোট্রপিক মোড অফ নিউট্রিশন, মানে যত অ্যানিমালস তুমি দেখবে তারা সবাই কিন্তু অ্যাকচুয়ালি হেটারোট্রপিক নেচারের হয়। তাহলে তারা কি করে, যে অ্যাকচুয়ালি তারা বাইরের পরিবেশ থেকে, নিজে যেহেতু খাবার তৈরি করতে পারে না, বাইরের পরিবেশ থেকে তারা খাবার গ্রহণ করে। এবং খুব সিম্পলি দেখো, যেহেতু যে খাদ্য যেটা সেটা আমাদের একদম খুব বেসিক একটা নিড, তো সেই জন্য যারা অটোট্রফ হয়, নিজের খাবার নিজে প্রস্তুত করতে পারে, তারা কি করছে, তারা দেখো সবসময় যেহেতু নিজের খাবার নিজে প্রস্তুত করে ফেলছে, সেই জন্য তার কখনোই কিন্তু অন্যের ওপর ডিপেন্ডেন্ট হতে হয় না। সেই জন্য সে দেখবে কখনো এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করারও তার দরকার পড়ে না। সেই জন্য সে কি করে, যে নিজের জায়গাতে থেকেই সে কিন্তু খাবার প্রস্তুত করতে পারে। কিন্তু দেখো যারা অ্যাকচুয়ালি হেটারোট্রফ হয়, যেহেতু নিজের খাবার নিজে প্রস্তুত করতে পারছে না, সেই জন্য তাদের কি করতে হয়, ফুড কালেক্ট করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। তাহলে যখনই ফুড কালেক্ট করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, তাহলে তার আর একটা প্রপার্টি খুব দরকার হয়, সেটা হচ্ছে মুভমেন্ট আর লোকোমোশন, চলন গমন যেটাকে বলা হয়। সেই জন্যই কিন্তু প্লান্টসদের মধ্যে এই প্রপার্টিটা অতটা প্রমিনেন্ট নয়, কিন্তু অ্যানিমালসের ক্ষেত্রে এই প্রপার্টিটা এই জন্যই প্রমিনেন্ট, কারণ যেহেতু তারা নিজের ফুড নিজে প্রিপেয়ার করতে পারছে না, সেই জন্য ওই খাবারটা সংগ্রহ করার জন্য তাকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় লোকোমোট করতে হচ্ছে। এবার কিছু ব্যতিক্রমী ঘটনা আছে, যেমন কিছু অ্যানিমালস আছে যারা কিন্তু নিজের ফুড নিজে প্রিপেয়ার করতে পারে, যেমন এটা কিন্তু ওদের একটা অপশনাল, এমন নয় যে এটাই ওদের প্রধান মোড অফ নিউট্রিশন। মানে এরা অটোট্রপিকও হতে পারে, আবার অনেক সময় স্যাপ্রোবিক বা হেটারোট্রপিকও হতে পারে। যেমন দেখো ইউগ্লিনার দেহের মধ্যেতে ক্লোরোপ্লাস্টিড থাকার জন্য তারা নিজের ফুড নিজেরা প্রিপেয়ার করতে পারে, কিন্তু এরা হেটারোট্রপিক নিউট্রিশন বা স্যাপ্রো, পচা জিনিস থেকে খাবার নেওয়ার পদ্ধতিটাও এরা কিন্তু দেখায়, শুধু অটোট্রপি কিন্তু নয়। আর একটা খুব অদ্ভুত একটা ঘটনা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে সি স্লাগের ক্ষেত্রে। এটা একটা গ্যাস্ট্রোপড মানে হচ্ছে এটা একটা মোলাস্কা গ্রুপের অ্যাকচুয়ালি অর্গানিজম, যাদের বিশেষত্ব হচ্ছে এরা যখন কোনো গাছের থেকে, কোনো অ্যালগি থেকে
খাবার খায় তখন এই অ্যালগির মধ্যে যে ক্লোরোপ্লাস্টিড গুলো থাকে সেইগুলোকে দেহের মধ্যেতে এরা সঞ্চয় করে নিতে পারে, এবং যখন এটা একটা অদ্ভুত প্রপার্টি, এবং যখন সানলাইট আসে তখন সেই ক্লোরোপ্লাস্টিড গুলোকে ইউটিলাইজ করে এরা নিজের ফুড নিজেরা প্রিপেয়ার করতে পারে। এবার এটা কখনোই কিন্তু প্লান্টের মতো হবে না, কারণ প্লান্ট ক্লোরোপ্লাস্টিড সিনথেসিস করতে পারে, এরা হয়তো কিছু সময়ের জন্য একটা সাবস্টিটিউট ফুড তৈরি করতে পারছে, কিন্তু এই ক্লোরোপ্লাস্টিড গুলো কিছুদিন বাদেই সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার একটা জিনিস দেখো, যে আমরা যখন সবুজ উদ্ভিদের কোনো পার্ট খাচ্ছি আমাদের দেহেতেও কিন্তু ক্লোরোপ্লাস্টিড গুলো থেকে অ্যাকচুয়ালি ক্লোরোফিল গুলো আমাদের দেহের মধ্যে আসছে, কিন্তু সেই ক্লোরোফিল গুলোকে আমরা কখনো কাজে লাগাতে পারি না। উদ্ভিদ যেমন দেখো অ্যাকচুয়ালি কাজে লাগাচ্ছে ওটা, আমরা কিন্তু সেইভাবে ওটাকে কাজে লাগাতে পারি না। এবার দেখো যে এরা কি করছে, উদ্ভিদের মতোই ওটা কিছুটা কাজে লাগাতে পারছে, বোঝা গেছে, ওরা কিছুটা দেখো ওই জিনিসটাকে ইউটিলাইজ করতে পারছে এবং ফটোসিনথেসিস করতে পারছে, কিন্তু এটা ওই সাময়িকভাবে অল্প হিসেবে কাজ করে, এবং ওই যতদিন ওই ক্লোরোপ্লাস্টিড গুলো দেহেতে রয়েছে ততদিনই কাজ করে। আমাদের ক্ষেত্রে একবারেই যে কোনো ক্লোরোপ্লাস্টিডের কাজ নেই তা নয়, অ্যাকচুয়ালি ক্লোরোপ্লাস্টিডের যে বেসিক স্ট্রাকচার সেটা আমাদের হিমোগ্লোবিন স্ট্রাকচারের সাথে খুব মিল আছে, সেই জন্য ওই বেসিক স্ট্রাকচারটা আমাদের হিমোগ্লোবিন সিনথেসিস সময় কাজে লাগে। সেই জন্যই দেখবে যখন কারো ক্ষেত্রে অ্যানিমিয়া হয় তাকে শাক সবজি বেশি করে খেতে বলা হয়, কারণ অ্যানিমিয়াতে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কমে যায়। তাহলে যত সে ক্লোরোপ্লাস্টিড জাতীয় বস্তু খাবে তাহলে ওই বেসিক স্ট্রাকচার যেটা, যেহেতু দুটোই পিগমেন্ট দুটোই রঞ্জক, তাহলে ওই বেসিক স্ট্রাকচারগুলো সে অ্যাকচুয়ালি কিন্তু ওখান থেকে পেতে পারে, সেই জন্যই ওই জিনিসটা দেখায়। আবার ঠিক যেমন অ্যানিম্যালের ক্ষেত্রে আমরা বলছি এক্সেপশন আছে, ঠিক সেরকমই প্লান্টস এর মধ্যেও কিন্তু এক্সেপশন দেখতে পাওয়া যায়, যে প্লান্টস মেনলি হয় অটোট্রপ, কিন্তু আমরা জানি যে কিছু প্লান্টস আছে যেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় কার্নিভোরাস প্ল্যান্ট। এবার দেখো যেমন আমরা পড়েছি পিচার প্ল্যান্ট, কলসপত্রী, অন্যদিকে দেখো অ্যাকচুয়ালি ফ্লাই ট্র্যাপ বা অ্যাকচুয়ালি সানডিউ, এই যে পেছনের যে ছবিটা বা এটা যেটা সূর্য শিশির দেখবে বলা হয় পাতা ঝাঁঝি, এই যে গাছগুলো রয়েছে এই গাছগুলো জানো যে এরা কি করে, এরা হচ্ছে ইনসেক্টিভোরাস প্ল্যান্ট। এরা অ্যাকচুয়ালি যে ইনসেক্ট যেগুলো রয়েছে সেই ইনসেক্ট গুলো থেকে অ্যাকচুয়ালি মানে খাবার বা নিউট্রিশন যেটা সেটা কিন্তু পায়। মানে অ্যাকচুয়ালি এই ধরনের যে প্ল্যান্ট গুলো থাকে সেই প্ল্যান্ট গুলো পাথুরে পরিবেশের মধ্যে থাকে, যে পাথর থেকে তারা খুব একটা নিউট্রিশন পায় না, অথচ পাথরের গায়েতে খুব দৃঢ়ভাবে যদি আটকে থাকতে না পারে তাহলে এরা কিন্তু অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে পাথরের গায়েতে যদি দৃঢ়ভাবে আটকে থাকতে হয় তাহলে সেই আটকে থাকার জন্য ওর দেহেতে বেশ কিছু প্রোটিন দরকার পড়ে। এবার সেই প্রোটিনের সোর্স হচ্ছে অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে সবসময় অ্যানিম্যাল। সেই জন্য এরা দেখো যাতে প্রোটিন বেশি সিনথেসিস করতে পারে, কারণ প্ল্যান্ট প্রোডাক্টের মধ্যে খুব বেশি কিন্তু প্রোটিন থাকে না, তাই না? তাহলে অ্যাকচুয়ালি সেই জন্য এরা কি করে, এরা অ্যানিম্যালকে টার্গেট করে এবং এরা অ্যানিম্যাল থেকে নিউট্রিশনটা নেয় যাতে সেখান থেকে অ্যামাইনো অ্যাসিড যেটা প্রোটিনের ইউনিট সেটা বেশি পরিমাণে পায় এবং এই পাথরের গায়েতে ওদের আটকে থাকতে এটা সুবিধা হয়, এই জন্যই ওদের মধ্যে এই ক্যারেক্টারটা দেখায়। তাহলে এই হচ্ছে প্রপার্টিটা। বেশ, এবার দেখো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা যদি বিভিন্ন অ্যানিমেলের ক্ষেত্রে তাদের মোড অফ নিউট্রিশনটা দেখি তাহলে টোটাল দেখতে পাওয়া যায় 4 রকমের মোড অফ নিউট্রিশন এখানেতে আমরা দেখতে পাই। একটা রয়েছে দেখো অটোট্রপিক নিউট্রিশন, হেটারোট্রপিক নিউট্রিশন। অটোট্রপিক নিউট্রিশন মানে হচ্ছে যে নিজের ফুড নিজে প্রিপেয়ার করে। এবার যেমন দেখো যে প্লান্টের ক্ষেত্রে নিজের ফুড নিজের প্রিপেয়ার করছে, তাহলে তাদেরকে বলা হচ্ছে কি অটোট্রপ। এবার ওরা অ্যাকচুয়ালি ফুড প্রিপেয়ার করতে গেলে যে জিনিসটা ওদের দরকার লাগে সেটা হচ্ছে সানলাইট, সেই জন্য ওদেরকে বলা হয় যেটা সেটা হচ্ছে ফটো অটোট্রপ। ঠিক আছে, তাহলে ওদেরকে বলছে কি ফটো অটোট্রপ। অন্যদিকে দেখো কিছু অর্গানিজম আছে যাদের নিজের ফুড নিজে প্রিপেয়ার করতে গেলে সানলাইট দরকার নেই, কোনো কেমিক্যাল দরকার। তাহলে যাদের ক্ষেত্রে কেমিক্যাল দরকার তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে কেমো অটোট্রপ। তার মানে এরা দুজনেই ফুড প্রিপেয়ার করে, একজন সানলাইটের প্রেজেন্সে করছে আর একজন জাস্ট কেমিক্যাল রিয়াকশন করে এনজাইম দিয়ে করছে। তাহলে এই জন্য এদেরকে বলছে ফটো অটোট্রপ, এদেরকে বলছে কেমো অটোট্রপ। ঠিক সেরকমই হেটারোট্রপ। হেটারোট্রপ মানে হচ্ছে নিজের ফুড নিজে প্রিপেয়ার করতে পারে না, সে অন্যের থেকে খাবার নেয় এবং বডির ভেতরে ওই খাবারটাকে ভাঙে এবং ভেঙে সেখান থেকে নিউট্রিশন নেয়। এবার দেখা যায় ওই খাবারটাকে ভাঙার জন্য কেউ কেউ সানলাইট দরকার লাগে যে খাবারটাকে ভাঙতে। যারা ওই সানলাইট দিয়ে অ্যাকচুয়ালি খাবারটাকে ভাঙছে তাদেরকে বলছে ফটো হেটারোট্রপ।
আর যারা অ্যাকচুয়ালি ওই খাবারটা বাইরে থেকে নেওয়ার পর সেটাকে ভাঙার জন্য সানলাইট নয়, সেখানে কোনো কেমিক্যাল অ্যাকচুয়ালি ইউটিলাইজ করছে। যেমন আমরা খাবার খাওয়ার পর সেটাকে খাবারটাকে যখন ডাইজেস্ট করতে যায়, বডির ভেতর থেকে বিভিন্ন এনজাইম বা উৎসেচক বেরোয়, যেগুলো ডাইজেস্টিভ সিস্টেমে ওগুলোকে ভাঙছে। তাহলে সেইটার জন্য তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে কেমো হেটারোট্রপ, কারণ অ্যাকচুয়ালি খাবারটাকে ডাইজেস্ট করার জন্য ওরা কেমিক্যালকে ইউটিলাইজ করছে। তাহলে দেখো অটোট্রপ, হেটারোট্রপ, এটাই হচ্ছে মেন হেডিং। এবার প্রত্যেকটারই দেখো দুটো দুটো করে সাব হেডিং রয়েছে। একটা হচ্ছে ফটো অটোট্রপ, মানে খাবার প্রিপেয়ার করতে সানলাইট লাগে, খাবার প্রিপেয়ার করতে অন্য কেমিক্যাল লাগে, তাহলে সেই জন্য সেই রেসপেক্টে এটা ভাগ করা হয়েছে। আবার সেকেন্ড যেটা রয়েছে হেটারোট্রপ, এটা হচ্ছে ফুড ডাইজেশন। এ নিজের ফুড নিজে প্রিপেয়ার করতে পারে না, ফুড ডাইজেস্ট করবে। ফুড ডাইজেস্ট করতেও দেখো দুটো জিনিস দরকার লাগছে, একটা হচ্ছে ফটো হেটারোট্রপ, একটা হচ্ছে কেমো হেটারোট্রপ। হয় সানলাইট দরকার, অথবা সেটা হচ্ছে অন্য কোনো কেমিক্যাল দরকার। তাহলে সেই রেসপেক্টে এটাকে দেখো ফটো হেটারোট্রপ বা কেমো হেটারোট্রপ সেটা বলা হচ্ছে। ক্লিয়ার? এবার যদি আমরা আমাদের চারপাশের যে অর্গানিজমগুলো রয়েছে তাদের মোড অফ নিউট্রিশনগুলো একটু দেখি, সেটা দেখো ভাইরাস, এরা তো এমনিই দেখবে বলা হয় লিভিং নন লিভিং এর ইন্টারমিডিয়েট, সেই জন্য এদের কোনো রকম মোড অফ নিউট্রিশন এরা ফ্রি অবস্থাতে দেখাই না। এরা যখন অন্য কারোর বডির ভেতরে ঢুকবে, সেটা ব্যাকটেরিয়া বা ইউক্যারিওটিক সেল, তখন তার মধ্যেতে থেকে সে নিউট্রিশন নেয়। আদারওয়াইজ বাইরেতে কোনোদিন এদের নিউট্রিশনাল কোনো পদ্ধতিই নেই, সেই জন্য এটার মধ্যেতে কোনো পদ্ধতিই দেখায় না। কিন্তু ইউ ব্যাকটেরিয়ার মধ্যে দেখো ফটো অটোট্রপ, ফটো হেটারোট্রপ, কেমো অটোট্রপ, কেমো হেটারোট্রপ, সব ধরনের নিউট্রিশনগুলোই তারা কিন্তু দেখায়। সেরকমই দেখো আর্কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও কিছু রয়েছে, সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে ফটো অটোট্রপিক, অ্যালগির ক্ষেত্রে ফটো অটোট্রপিক, ফাঙ্গির ক্ষেত্রে কেমো হেটারোট্রপিক, এবং প্রোটোজোয়ার ক্ষেত্রেও দেখো এই প্রসেসগুলো রয়েছে। এই চার্ট যেটা রয়েছে, এই চার্টটা খুব ভালো করে মনে রাখতে হবে। চার্টটা কিন্তু খাতার মধ্যেতে নোট ডাউন করে নাও, কারণ এখানেতে প্রায় এমসিকিউ দেওয়া হয়। যে এমসিকিউ গুলো দেওয়ার সময় কি করে, হয়তো দেখা গেল যে আর্কি ব্যাকটেরিয়াতে কোন মোড অফ নিউট্রিশনটা দেখায় না, কোন মোড অফ নিউট্রিশনটা অ্যাবসেন্ট, সেটা হয়তো তোমাকে দিয়ে দিল, যে চারটেই দিয়ে দিল, যে কোনটা নেই সেটাকে তোমায় মেনশন করতে হবে। বোঝা গেছে? পরে হয়তো কোনো সময় হয়তো দেখা গেল যে সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোনটা দেখায়, সেটাকে হয়তো তোমায় মেনশন করতে হবে। সুতরাং সেই জিনিসগুলো একটু খুব ভালো করে খেয়াল করতে হবে। সুতরাং সেই জন্য এই চারটা একটুখানি খেয়াল রাখবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখো, সেটা হচ্ছে অক্সিজেনিক অ্যানঅক্সিজেনিক সিনথেসিস। এবার এই অক্সিজেনিক অ্যানঅক্সিজেনিক সিনথেসিস কি, সেটা হচ্ছে যে যেখানেই ভলক্যানিক ইরাপশন হয়, যেখানেই অগ্নুৎপাত হয়, সেখানে প্রচুর পরিমাণে সালফার ব্যাকটেরিয়া থাকে। এবং সালফার ব্যাকটেরিয়ারা দেখবে তারা ঠিক একদম ফটোসিনথেসিস প্রসেসের মতো একটা কেমিক্যাল রিয়াকশন ঘটায়, যেখানে দেখো CO2-র সাথে H2S রিয়াক্ট করে, সেম কেমিক্যাল রিয়াকশন। দেখো গ্লুকোজ তৈরি করছে, ওয়াটার তৈরি করছে, আর এখানেতে যেটা বাই প্রোডাক্ট হিসেবে পাচ্ছে সেটা হচ্ছে সালফার। মানে এখানে দেখো সব জিনিসটা সেম, শুধু ওয়াটারের জায়গায় ইউটিলাইজ হচ্ছে H2S, এবং এখানে দেখো বাই প্রোডাক্টে অক্সিজেনের বদলে তৈরি হচ্ছে কি সালফার। এবং সেই যেহেতু এখানে অক্সিজেন তৈরি হচ্ছে না, কিন্তু ফটোসিনথেসিসের মতোই একটা প্রসেস, সেই জন্য এইটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যানঅক্সিজেনিক সিনথেসিস। তাহলে নর্মাল ফটোসিনথেসিসে অক্সিজেন তৈরি হয় বলে বলা হয় অক্সিজেনিক সিনথেসিস, যেহেতু এটাতে অক্সিজেন তৈরি হচ্ছে না, সেটাকে অ্যাকচুয়ালি বলছে অ্যানঅক্সিজেনিক সিনথেসিস। এবং এই প্রসেসটা খুব ইম্পর্টেন্ট, কিসের জন্য, কারণ এই প্রসেসটাতে পরিষ্কার দেখো বোঝা যায় যে অ্যাকচুয়ালি বাই প্রোডাক্ট যে সালফারটা, তার সোর্স কোথায়, সেটা হচ্ছে H2S। তাহলে ন্যাচারালি যে অক্সিজেনটা বাই প্রোডাক্ট হিসেবে আমরা ফটোসিনথেসিসে পাই, তার সোর্স কিন্তু কার্বন ডাই অক্সাইড নয়, তার সোর্স হচ্ছে অক্সিজেন। এবং এই কেমিক্যাল রিয়াকশনটাতেই সেটা সবার প্রথম খুব ভালোভাবে বোঝা গেছিল, সেই জন্যই অ্যানঅক্সিজেনিক সিনথেসিসটা আমরা এত ইম্পর্টেন্স দিয়ে পড়ি। বেশ, এবার দেখো আমরা জানি, আগেই পড়েছি, যে ফটোসিনথেসিসের মেন জায়গা যেটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি লিফ, তাই তো? তাহলে লিফের মধ্যে দেখবে মেসোফিল সেলস থাকে, মেসোফিল কোষ থাকে, যার ওপরের দিকে দেখবে, এটা যদিও ডাইকট দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে বলা হচ্ছে, ওপরের দিকে প্যালিসেড প্যারেনকাইমা আর নিচেতে স্পঞ্জি প্যারেনকাইমা থাকে। এখানকার মধ্যেই ক্লোরোপ্লাস্টিড গুলো থাকছে, এবং এখানেই ফটোসিনথেসিস যে প্রসেসটা সেটা ঘটছে। সেই জন্যই দেখবে বলে কিচেন অফ দ্য সেল, যে
মানে বলাই হয়, দেখবে যে পাতা যেটা রয়েছে সেটাকে বলা হয় যে অ্যাকচুয়ালি দেখবে গাছের রান্নাঘর। আর যদি তোমায় বলতে হয় কোন সেল অর্গানেলি কোষের মধ্যেতে রান্নাঘর হিসেবে কাজ করে, তখন সেটা আবার তোমায় বলতে হবে যেটা, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। এবার পাতা ছাড়াও উদ্ভিদের অন্যান্য অংশ, যেমন জানো যে ক্যাকটাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে তাদের যে স্টেম, কাণ্ড, সেটাও অ্যাকচুয়ালি মানে ফুড প্রিপেয়ার করতে কাজে লাগে। আবার কিছু উদ্ভিদ আছে যেগুলোকে দেখবে অ্যাকচুয়ালি বলা হয় যে এরা হচ্ছে এপিফাইটিক প্ল্যান্ট, মানে অন্য গাছের ওপরে থাকে, অর্কিড জাতীয় গাছ, তারা অন্য গাছের ওপরে থাকে এবং তাদের যে রুট থাকে সেই রুটগুলো হচ্ছে স্পঞ্জের মতো এবং সবুজ রঙের, এগুলোকে বলে ভেলামেন। এই ভেলামেনের সাহায্যে এরা ফটোসিনথেসিস করে এবং বাইরের এনভায়রনমেন্ট থেকে এরা জলীয় বাষ্প, ওয়াটার ভেপার, সেটাকে অ্যাবজর্ব করে এবং এরা বেঁচে থাকে। অর্কিড জাতীয় গাছের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। দেখবে অনেকের বাড়িতে অর্কিড লাগানো থাকে, কোনো মাটি বা কিছু দরকার লাগে না, অন্য কোনো একটা টবের মধ্যেতে গাছগুলোকে জাস্ট রেখে দেওয়া হয় এবং সেখানেই তারা কিন্তু গ্রো করে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো ফটোসিনথেটিক পিগমেন্টস। ফটোসিনথেটিক পিগমেন্ট বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে সালোক সংশ্লেষের জন্য দেখো পিগমেন্টের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, ক্লোরোফিল। তো সেই পিগমেন্টগুলো সম্পর্কেই পড়বো। সবার প্রথম যে পিগমেন্টটা আসছে যেটা ফটোসিনথেসিসে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্লোরোফিল। তো দেখো এখানে ক্লোরোফিল বলা হচ্ছে। এবার ক্লোরোফিলের টোটাল 5টা ভেরিয়েন্ট আছে যেটা উদ্ভিদের দেহেতে আমরা খুঁজে পাই। সেটা হচ্ছে ক্লোরোফিল এ, বি, সি, ডি, ই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, যে এইগুলোর কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে সামান্য ভেরিয়েশন আছে। যেমন তুমি যদি একটু খেয়াল করো, দেখো ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি দুজনকার মধ্যে যেটা পার্থক্য, অ্যাকচুয়ালি দেখো C55H72O5N4Mg, ঠিক আছে। আর যখন ক্লোরোফিল বি তে দেখছো কার্বন নাম্বার কিন্তু সেম, C55। হাইড্রোজেন দেখো দুটো কমে গেছে আর অক্সিজেন জাস্ট একটা বেড়ে গেছে, বুঝা গেছে? মানে অ্যাকচুয়ালি দুটো হাইড্রোজেনকে রিপ্লেস করে একটা অক্সিজেন এসছে, যার জন্যই দেখো এখানেতে H70O6N4Mg। তার মানে সামান্য কিছু কেমিক্যাল স্ট্রাকচারের পার্থক্যের জন্য দেখো ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এরকম আলাদা আলাদা ভেরিয়েন্টস গুলো দেখতে পাওয়া যায়। এবার যে কেমিক্যাল কম্পোনেন্টটা সব থেকে বেশি পার্সেন্টেজে আমরা উদ্ভিদের মধ্যে খুঁজে পাই, মানে যেটা ইন জেনারেল স্ট্রাকচার, যেটা প্রায় সব উদ্ভিদের মধ্যে খুঁজে পাওয়া যায়, যার পার্সেন্টেজ সব থেকে বেশি থাকে, সেই কেমিক্যালটারই অ্যাকচুয়ালি নাম দেওয়া হয়েছে ক্লোরোফিল এ। সেরকম ভাবে যার পার্সেন্টেজ কম্পারেটিভলি একটু কম সেটা হচ্ছে ক্লোরোফিল বি, আরো কম ক্লোরোফিল সি, আরো কম ডি, ই, এরকম। আর ব্যাকটেরিয়ার দেহেতে ক্লোরোফিলের মতো একটা রঞ্জক খুঁজে পাওয়া যায় যেটা ওরা নিজের ফুড প্রিপেয়ার করতে কাজে লাগায়। তো ব্যাকটেরিয়া যেহেতু প্রোক্যারিওট সেল, তাদের কেমিক্যাল স্ট্রাকচারটা একটু আলাদা টাইপের হয়, তো সেই জন্যই ওদেরকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে ব্যাকটেরিও ক্লোরোফিল বা ব্যাকটেরিওফিল। তাহলে এইটাই দেখো অ্যাকচুয়ালি ক্লোরোপ্লাস্টিডের স্ট্রাকচার। একটু আগে দেখো হিমোগ্লোবিনের সাথে কম্প্যারিজন করছিলাম, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিডের জেনারেল স্ট্রাকচারটা। তা ক্লোরোপ্লাস্টিডের জেনারেল স্ট্রাকচারের সাথে আমাদের হিমোগ্লোবিন স্ট্রাকচারের খুব ভালো মিল আছে। শুধু সেন্টার মলিকিউল যেটা রয়েছে দেখো এখানে ম্যাগনেসিয়াম, ওখানেতে থাকে যেটা, সেটা হচ্ছে আয়রন। এটা ছাড়াও সাইড রিং এতে কিছু চেঞ্জেস থাকে, কিন্তু ওভারঅল বেসিক স্ট্রাকচারটা কিন্তু প্রায় এক। এবার যদি আমরা ক্লোরোফিলের স্ট্রাকচারটা দেখতে যাই যে ক্লোরোফিলের স্ট্রাকচারটা কিরকম, তাহলে ক্লোরোফিলের স্ট্রাকচারটা দেখো আমরা অ্যাকচুয়ালি একটু আগেই পড়েছি যে গ্রানার মধ্যে যে থাইলাকয়েড থাকে, সেই থাইলাকয়েডের মধ্যেতেই অ্যাকচুয়ালি এই থাইলাকয়েডের যে মেমব্রেন, সেখানেতেই ক্লোরোফিলগুলো সাজানো থাকে। এবার ক্লোরোফিলগুলো যদি একটা ক্লোরোফিল স্ট্রাকচারকে দেখা হয়, তাহলে ক্লোরোফিলকে দেখবে অ্যাকচুয়ালি বলা হয় কাইট লাইক স্ট্রাকচার। ওর কেমিক্যাল স্ট্রাকচারটা হচ্ছে ঘুড়ির মতো দেখতে। ঘুড়ির যেমন দেখো একটা বডি থাকছে এবং তার সঙ্গে একটা ল্যাজ থাকে, ঠিক সেই রকম টাইপেরই একটা স্ট্রাকচার এখানে দেখতে পাওয়া যায়। এবার এই কাইট লাইক স্ট্রাকচারের মধ্যে ওপরের যে অংশটা থাকে, এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় প্রোটোপরফাইরিন রিং। এই স্ট্রাকচারটাকে বলে যেটা, সেটা হচ্ছে প্রোটোপরফাইরিন রিং। আর এখানে দেখো একটা হাইড্রোকার্বন টেল, সেখানেতে একটা লেজ, যেটা সেই লেজটা এখানেতে রয়েছে। এবার এই স্ট্রাকচারটাকে যদি তুমি দেখো, দেখো এখানে বা এখানে ছবিটা দেখানো হয়েছে একই জিনিসের। এই প্রোটোপরফাইরিন রিং, এটাকে অনেক সময় বলা হয় যেটা, সেটা হচ্ছে টেট্রাপাইরাল স্ট্রাকচার। পাইরাল স্ট্রাকচার মানে হচ্ছে বেনজিন রিং এ যেমন দেখো হেক্সাগোনাল স্ট্রাকচার, যদি কোনো পেন্টাগনের মাথার একটাতে নাইট্রোজেন থাকে তখনই সেটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে পাইরাল বলা হয়। তো এখানে খেয়াল করলে দেখতে পাবে দেখো 1, 2, 3, 4
চারটে এখানে পাইরল রিং আছে, সেই জন্যই এই স্ট্রাকচারটাকে অনেক সময় বলা হয় যেটা, সেটা হচ্ছে টেট্রাপাইরল স্ট্রাকচার। তার মানে অ্যাকচুয়ালি এই গঠনটা যেটা রয়েছে সেটাকে বলা হয় প্রোটোপরফাইরিন রিং বা পরফাইরিন রিং, অথবা যেটা বলা হয় সেটা হচ্ছে টেট্রাপাইরল স্ট্রাকচার। যেহেতু টেট্রা মানে হচ্ছে চার আর চারটে পাইরল গ্রুপ আছে, সেই জন্য এটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে টেট্রাপাইরল স্ট্রাকচার। আর দেখো হাইড্রোকার্বন একটা টেল এখানেতে নিচের দিকেতে এখানেতে রয়েছে। এবার ক্লোরোফিল এ আর বি দুজনকার মধ্যে যে পার্থক্যটা ছিল, কোথায় পার্থক্যটা অ্যাকচুয়ালি ছিল, সেটা হচ্ছে দেখো সেকেন্ড যে টেট্রাপাইরল স্ট্রাকচারের সেকেন্ড যে পাইরল রিংটা রয়েছে, তার যে অ্যাকচুয়ালি থার্ড কার্বন যেটা, 3 নম্বর কার্বন যেটা, সেই 3 নম্বর কার্বনেতেই পার্থক্য। ক্লোরোফিল এ এর ক্ষেত্রে সেখানে থাকে একটা মিথাইল গ্রুপ CH3, আর অন্যদিকে ক্লোরোফিল বি এর ক্ষেত্রে সেখানে থাকে CHO গ্রুপ। ঠিক আছে, তাহলে যেহেতু দেখো এই দুটোর পার্থক্য, তাহলে সেই জন্যই দেখা যায় যে ক্লোরোফিল এ তে দুটো হাইড্রোজেন বেশি থাকে কিন্তু একটা অক্সিজেন কম। আর যখন তুমি ক্লোরোফিল বি এর স্ট্রাকচারটা কম্পেয়ার করতে যাও, তখন দেখো ক্লোরোফিলের এ রেসপেক্টে দুটো হাইড্রোজেন কম থাকে কিন্তু একটা অক্সিজেন বেশি থাকে। তার মানে আসল পার্থক্যটা রয়েছে কোথায়, সেটা হচ্ছে টেট্রাপাইরল যে স্ট্রাকচার রয়েছে তার সেকেন্ড যে পাইরল রিং রয়েছে তার থার্ড কার্বনেতে অ্যাকচুয়ালি পার্থক্যটা, এটা একটু খেয়াল রাখবে। এটা ছাড়াও দেখা যায় আরো অনেক পিগমেন্ট থাকে যেটা অন্য বর্ণের, সবুজ বর্ণ ব্যতীত অন্য গঠনগুলো। যেমন দেখতে পাওয়া যায় দেখো ক্যারোটিনয়েড, সেখানে ক্যারোটিন জ্যান্থোফিল মানে কমলা বর্ণের বা হলুদ বর্ণের রঞ্জক। অথবা যেটা রয়েছে ফাইকোবিলিন, ফাইকো মিন্স হচ্ছে অ্যাকচুয়ালি বাদামি বর্ণ, ব্রাউনিশ টাইপের কালার। তাহলে সেখানে দেখো ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন বা অ্যালোফাইকোসায়ানিন এরকম কিছু পিগমেন্ট সেখানেতে রয়েছে। দেখো অ্যাকচুয়ালি এরিথ্রো কথাটার অর্থ হচ্ছে লাইট মানে রেড কালারে। তাহলে যদি কোনো সময় দেখা যায় ব্রাউনিশ রেড টাইপের কালার হয় তখন সেটা হচ্ছে ফাইকোএরিথ্রিন। সায়ানিন যেটা রয়েছে সেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া পড়েছো যে ব্লুইশ গ্রিন টাইপের কালার, তাহলে সেরকম টাইপের যদি কোনো ভাব থাকে রংটার মধ্যে, ব্রাউনটার মধ্যে, তখন সেটাকে ফাইকোসায়ানিন অ্যাকচুয়ালি বলা হচ্ছে। তাহলে এরকম আদার্স পিগমেন্ট গুলো থাকে যারাও কিন্তু ফটোসিনথেসিসে বিভিন্ন ভাবে হেল্প করে থাকে। এরপর দেখো যেটা আমরা আসছি সেটা হচ্ছে ফটোসিনথেসিসের জন্য যেমন ক্লোরোফিল একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, ঠিক সেরকমই আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে সানলাইট। এবার সানলাইট যখনই দেখো পৃথিবীর মধ্যেতে আসছে, তাহলে তার কিন্তু বিভিন্ন ওয়েভলেন্থের লাইট অ্যাকচুয়ালি পৃথিবীতে আসে, কিন্তু এর মধ্যে সব ওয়েভলেন্থ যেটা রয়েছে সেটাই যে ফটোসিনথেসিসের জন্য ভালো তা কিন্তু নয়। তো দেখা গেছে যেটা ভিজিবল ওয়েভলেন্থ, যেটা আমরা অ্যাকচুয়ালি জানি যে 390 ন্যানোমিটার থেকে 390 ন্যানোমিটার থেকে 720 ন্যানোমিটার, এই রেঞ্জটাই হচ্ছে ভিজিবল ওয়েভলেন্থ। তো সেই ওয়েভলেন্থের লাইটটাই ফটোসিনথেসিসের জন্য ভালো। তা বলে এখানকার গোটা লাইটটাই যে ফটোসিনথেসিসে ইউজ হয় বা টোটাল লাইটটাতেই যে ফটোসিনথেসিস খুব ভালো হয় তা কিন্তু নয়। দেখা যায় এটা সবসময় ভ্যারি করে, এক একটা টাইপের ওয়েভলেন্থের মধ্যেতে ফটোসিনথেসিস রেট কখনো বাড়া কমা সেটা কিন্তু করে, সব সময় যে একই রকমের হবে তা কিন্তু কখনোই নয়। এবার এখানেতে দেখো দেখানো হচ্ছে যেটা দুটো কথা, একটাকে বলে অ্যাবজর্পশন স্পেকট্রাম আর একটাকে বলে অ্যাকশন স্পেকট্রাম। এই স্পেকট্রাম নিয়ে খুব বেশি কাজ যে সায়েন্টিস্ট করেছিলেন সেটা হচ্ছে রবার্ট এমারসন। তো এমারসন অ্যাকচুয়ালি এই এক্সপেরিমেন্টগুলো খুব করছিলেন এবং তিনি বিভিন্ন ধরনের কালার অ্যাকচুয়ালি সেখানে কিভাবে প্লান্ট অ্যাবজর্ব করছে সেইটা নিয়ে কিছু গ্রাফ প্রিপেয়ার করেন। এবার তিনি একটা জিনিস দেখেন যে যখন বিভিন্ন টাইপের অ্যাকচুয়ালি ওয়েভলেন্থের লাইট দেয়া হচ্ছে, দেখবে পড়েছো ভিবজিওর যে জিনিসটাকে অ্যাকচুয়ালি বলা হয়, বা বেনিয়াসহ কলা, যে দেখবে বিভিন্ন ধরনের যে 7টা বর্ণালী রয়েছে, যে স্পেকট্রামে যে 7 রকমের লাইট রয়েছে সেইগুলোকে যখন নিয়ে রিসার্চ করা হয় তখন মোটামুটি দেখো সব থেকে কম ওয়েভলেন্থের দিকে যেটা আসছে সেটা হচ্ছে বেগুনি বা লাল, ভায়োলেট বা ব্লু কালার। মাঝামাঝি রেঞ্জের জায়গাতে যেটা আসছে সেটা হচ্ছে গ্রিন, আর উপরের দিকে যেটা আছে সেটা হচ্ছে রেড। তো যখন লাইটগুলোকে অ্যাকচুয়ালি ফেলা হয় তিনি খেয়াল করেন যে ব্লু লাইটটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়, দেওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়, কিন্তু ব্লু লাইটটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হলেও ফটোসিনথেসিস কিন্তু খুব ভালো হয় না। গ্রিন লাইট যখন দেয়া হয় তখন তার অ্যাবজর্পশন কম হয় এবং ফটোসিনথেসিস রেটও সেখানে কিন্তু কম। দেখো মাঝখানেতে গ্রাফটা কিন্তু অনেকটা নিচে দেখাচ্ছে। আর অন্যদিকে রেড লাইট যখন দেয়া হয় তার অ্যাবজর্পশনটা কিন্তু গ্রিন লাইটের মতো অতটা কমও নয়, তবে ব্লুর মতো অতটা হাইও নয়, কিন্তু রেট অফ ফটোসিনথেসিস সেখানে সবসময় কিন্তু ভালো হয়।
এবার এটা কিভাবে এক্সপেরিমেন্ট করা হয়, সেটা হচ্ছে যে একটা কন্টেনারের মধ্যে জল রেখে, একটা ধরো কাঁচের বিকারের মধ্যে জল রেখে সেখানে কিছু ক্লোরেল্লা রাখা রয়েছে এবং বিভিন্ন ওয়েভলেন্থের লাইট সেখানে দেয়া হচ্ছে, এবং যখনই সেখানেতে দেয়া হচ্ছে সেখানেতে খেয়াল করা হচ্ছে যে ঠিক যেখান দিয়ে লাইটটা পাঠানো হচ্ছে তার উল্টো দিকে একটা রেকর্ডার রাখা আছে, যেটা দিয়ে বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণ লাইট অ্যাকচুয়ালি ক্লোরেল্লা অ্যাবজর্ব করছে। এবং রেট অফ ফটোসিনথেসিসটা কি করে বুঝছে, সেটা হচ্ছে ওই ক্লোরেল্লা থেকে যখন অক্সিজেনগুলো প্রডিউস হচ্ছে সেগুলো বাবল আকারে উঠছে। তাহলে যখনই কোনো একটা লাইট পাঠানো হচ্ছে, দেখা গেল যে হয়তো 100 ইউনিট লাইট পাঠানো হলো, কিন্তু রেকর্ডারে ডিটেক্টেড হচ্ছে হয়তো 10 ইউনিট, তার মানে 90 ইউনিট লাইট অ্যাকচুয়ালি অ্যাবজর্ব করে নিচ্ছে কে, মাঝের ওই বিকারে থাকা যে ক্লোরেল্লা রয়েছে সে। এবার যখন সে ফটোসিনথেসিস রেট কতটা ভালো চালাচ্ছে সেটা কি করে বুঝবে, সেটা থেকে তার বাবল প্রোডাকশন রেটটা দেখলেই বোঝা যায় যে রেট অফ ফটোসিনথেসিস তার বাড়ছে না কমছে। এবার লাইট কতটা অ্যাবজর্ব হচ্ছে সেটাও তুমি দেখো রেকর্ডার থেকে বুঝতে পারছো, আবার বাবল প্রোডাকশন যেটা রয়েছে সেটা থেকে তুমি তার ফটোসিনথেসিস রেটটাও বুঝতে পারছো। তাহলে সবসময় কিন্তু কম্পেয়ার করা যেতে পারে যে অ্যাকচুয়ালি যে রেট অফ ফটোসিনথেসিস আর অ্যাবজর্ব লাইটের মধ্যে কি ইন্টার রিলেশন রয়েছে। এবার দেখো ওখানে একটা ঘটনার কথা বললাম যে ব্লু লাইট খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়, কিন্তু তাতে রেট অফ ফটোসিনথেসিস খুব ভালো হয় না। কিসের জন্য? কারণ যখন কোনো একটা গাছের পাতার মধ্যে দেখা হয় সেখানেতে ধরে নাও ক্লোরোফিল এ আছে, বি আছে, ক্যারোটিন আছে, জ্যান্থোফিল আছে। তার মানে ক্লোরোফিল আছে সবুজ বর্ণের রঞ্জক, এবং ক্যারোটিন জ্যান্থোফিল মানে কমলা হলুদ বর্ণের সেখানে পিগমেন্ট সেখানেতে রয়েছে। এবার ন্যাচারালি যখনই লাইট পাঠানো হচ্ছে, দেখো এই পিগমেন্টগুলো কোনোটাই কিন্তু ব্লু কালারের নয়। তাহলে যখনই আমি সানলাইট থেকে যখনই দেখো ব্লু কালারের লাইটটা যায়, তাহলে সবাই কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয়। কিন্তু সবাই অ্যাবজর্ব করলেও মেইনলি ফটোসিনথেসিস যে প্রসেসটা, এই প্রসেসটা চালায় কে, সেটা হচ্ছে ক্লোরোফিল। এবং আরো ভালোভাবে যদি বলতে হয়, আমরা দেখবে পরে পড়বো, সেটা হচ্ছে ক্লোরোফিল এ। তাহলে ভাবো আমি যদি ব্লু লাইট পাঠাই, আমি ধরলাম 100 ইউনিট লাইট পাঠিয়েছি, তাহলে সবাই ব্লু লাইটটা অ্যাবজর্ব করতে পারে, তাহলে চারজনেই ব্লু লাইট কিন্তু অ্যাবজর্ব করে নিল খুব তাড়াতাড়ি, তাহলে ব্লু লাইটটা অ্যাবজর্ব হলো খুব তাড়াতাড়ি। কিন্তু ক্লোরোফিল এ এর ভাগে পড়লো কত, 25%। তাহলে দেখো যতটা লাইট অ্যাবজর্ব হলো তার 25% থেকে অ্যাকচুয়ালি ফটোসিনথেসিস হচ্ছে। তাহলে এই হচ্ছে জিনিসটা। অন্যদিকে দেখো যখন আমি গ্রিন লাইটের কথা বলছি, তাহলে গ্রিন অ্যাকচুয়ালি কি, দেখো স্বাভাবিকভাবেই ক্লোরোফিল এ বি এরা কিন্তু গ্রিন লাইটটাকে অ্যাবজর্ব করে না, কারণ আমরা জানি যে যে কালারের হয় সেই কালারটাকে সে স্পেকট্রামটাকে সে অ্যাবজর্ব করে না। তাহলে অ্যাকচুয়ালি কি ক্যারোটিন জ্যান্থোফিল ওটাকে অ্যাবজর্ব করলো, কিন্তু ওরা তো ফটোসিনথেসিস করতে পারে না। তাহলে ন্যাচারালি দেখো গ্রিন কালারটা অ্যাবজর্বও হয় কম্পারেটিভলি কম, এবং তার রেট অফ ফটোসিনথেসিসও কিন্তু প্রায় নেগলিজেবল। আর যখনই রেড লাইটের কথা বলা হয়, দেখো ক্যারোটিন জ্যান্থোফিল এদের কিন্তু মানে কালার যেটা সেটা হচ্ছে ইয়েলো বা রেড, তাহলে সেগুলো কিন্তু কোথায় আসছে, সেগুলো একদম শেষের দিকে। তাহলে ন্যাচারালি দেখো যখনই রেড কালারের লাইটটা দেয়া হচ্ছে তখন কিন্তু ক্যারোটিন জ্যান্থোফিল এরা অ্যাবজর্ব করছে না। যতটা লাইট দিচ্ছ, তুমি যদি 100 ইউনিট লাইট দাও, তার দেখো অ্যাকচুয়ালি 100 ইউনিটই কিন্তু ক্লোরোফিল এ বি এর জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে, তাই তো? তাহলে ক্লোরোফিল এ সেখানেতে কিন্তু অনেক বেশি পরিমাণে লাইট পাচ্ছে। ধরো তুমি যদি অ্যাকচুয়ালি ওরকম 100 ইউনিট লাইট পাঠানো হয়, দেখা যায় ক্লোরোফিলের বি এর থেকেও কিন্তু ক্লোরোফিল এ হচ্ছে বেশি অ্যাক্টিভ, যার জন্য ও হয়তো দেখা গেল 60 ইউনিট লাইট ও অ্যাবজর্ব করে নিচ্ছে, কিন্তু তার সময় লাগছে, কারণ চারজনই অ্যাবজর্ব করছে না, দুজনে অ্যাবজর্ব করছে, তাহলে ন্যাচারালি টাইম একটু বেশি লাগবে, কিন্তু 60 ইউনিট অ্যাবজর্ব করে নিচ্ছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে সে রেট অফ ফটোসিনথেসিস তার ক্ষেত্রে কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, যার জন্য অক্সিজেন প্রোডাকশন করছে 60 ইউনিটের জন্য। তাহলে 100 ইউনিট যখন তুমি ব্লু লাইট দিচ্ছ, তখন ক্লোরোফিল এ পাচ্ছে দেখো 25% সেই লাইটের, কিন্তু যখন রেড লাইট দিচ্ছ তার দেখা যাচ্ছে 60% পাচ্ছে। তাহলে অবভিয়াসলি দেখো রেড লাইটে কিন্তু রেট অফ ফটোসিনথেসিস অনেক বেশি হচ্ছে। তাহলে সেই জিনিসটাই বলছে অ্যাবজর্পশন স্পেকট্রাম যখন দেখা হয় তখন দেখা যায় ব্লু লাইটের অ্যাবজর্পশন রেটটা হচ্ছে বেশি, তাহলে সেইটাই হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম। কিন্তু অ্যাকশন স্পেকট্রাম ফটোসিনথেসিস কোথায় ভালো হয় সেটাই যখন কম্পেয়ার করা হয় তখন দেখা যায় যে সেটা কিন্তু হচ্ছে রেড লাইটে। ক্লিয়ার? রেড লাইটেতে দেখা যায় রেট অফ ফটোসিনথেসিস বেশি হয়, তাহলে ওটাকেই সেই জন্য বলে যেটা সেটা হচ্ছে অ্যাকশন স্পেকট্রাম। তাহলে অবভিয়াসলি দেখো রেড লাইট যেটা সেখানেতেই রেট অফ ফটোসিনথেসিস খুব ভালো হয়। এবং মোটামুটি এমারসন দেখেন যে মোটামুটি 650
ঠিক আছে, 650 থেকে 720 এই যে রেঞ্জটা রয়েছে এই গোটাটাই কিন্তু একদম রেড লাইটে, এবং এখানেই রেট অফ ফটোসিনথেসিস কিন্তু সব থেকে ভালো হয়। কিন্তু যখন তিনি এক্সপেরিমেন্ট করতে যান তখন একটা অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়। তিনি দেখেন যে 650 থেকে 720 অব্দি পুরোটাই রেড লাইট, কিন্তু যখন তিনি ওইভাবে আস্তে আস্তে একটা সিঙ্গেল সোর্স থেকে ওইরকম ভাবে ক্লোরেল্লার মধ্যে লাইট দিয়ে তিনি এক্সপেরিমেন্ট করতে থাকেন, তখন দেখেন যে 650 থেকে যত তিনি বাড়ছেন, 650 থেকে যত বাড়ছেন, অটোমেটিক্যালি দেখা যাচ্ছে রেট অফ ফটোসিনথেসিস ঠিকই আছে, 50, 51, 52 যখনই বাড়ছে একই আছে। ঠিক দেখা যাচ্ছে যখনই 680 চলে এলো, ঠিক আছে, 680 চলে এলো, এটা অ্যাকচুয়ালি থাকার কথা কি 650 থেকে 720 অব্দি রেট অফ ফটোসিনথেসিস খুব ভালো হওয়ার কথা, তারপর 720 পর থেকে আস্তে আস্তে ওটা কমে যাওয়ার কথা। কিন্তু তিনি দেখলেন 680 পর থেকে হঠাৎ করে রেট অফ ফটোসিনথেসিস কমে যাচ্ছে, এবং কমতে কমতে যখন দেখা গেল আবার ঠিক 700 এলো, তখন আবার ঠিক আগের মতো পিকটা উঠে গিয়ে নর্মাল যে রেটে ফটোসিনথেসিস হচ্ছিল সেখানেতে চলতে থাকলো। তার মানে 650 থেকে খুব ভালো ফটোসিনথেসিস হচ্ছে আপ টু 680, 680 পরেই দেখা যাচ্ছে ড্রপ হয়ে যাচ্ছে একটা, এবং ড্রপ হয়ে যাওয়ার পর সেটা কত দূর অব্দি থাকছে 700, যেই 700 হচ্ছে আবার দেখা যাচ্ছে পিকটা উঠে গিয়ে আবার নর্মাল রেটে 720 অব্দি চললো, তারপর কমে যাচ্ছে। তখন তার মনে একটা অদ্ভুত প্রশ্ন আসলো যে 680 পর হঠাৎ করে রেট অফ ফটোসিনথেসিস কমে যাচ্ছে কেন, এবং 700 আবার সেটা নিজের জায়গায় ফিরে আসছে কি করে। তো এই ঘটনাটারই তিনি নাম দেন যেটা, সেটা হচ্ছে রেড ড্রপ। এবং তখন তিনি একটা জিনিস বোঝেন যে 680 আর অ্যাকচুয়ালি 700 এই দুটো যে লাইট রয়েছে, এই দুটো লাইটের মধ্যে কিছু একটা ব্যাপার আছে, এই দুটো ওয়েভলেন্থের মধ্যে ক্লোরোপ্লাস্টের কিছু একটা সম্পর্ক আছে। তো সেইটাকেই তিনি এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেন, এবং তিনি তখন মাথায় একটা দ্বিতীয় বুদ্ধি ঘাটান। তিনি দেখেন যে 680-তে রেট অফ ফটোসিনথেসিস কমে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে 700-এ রেট অফ ফটোসিনথেসিস আবার নর্মাল হয়ে যাচ্ছে। তখন তার একটা মাথার মধ্যে আসে, তিনি ভাবেন যে এতক্ষণ ধরে সিঙ্গেল একটা লাইট সোর্স তিনি ব্যবহার করছিলেন, এবং তিনি দেখেন যে সেখানে যখনই ওই লাইট সোর্সটা দেয়া হচ্ছে তখন সেখান থেকে রেট অফ ফটোসিনথেসিস চলছে। তার মাথায় আসে এখন দুটো লাইট সোর্স ইউজ করা যেতে পারে, একটা থেকে 700 ন্যানোমিটারের লাইট সবসময় এসে পড়বে, আর সেকেন্ড একটা জায়গা থেকে 680 অ্যাকচুয়ালি লাইট ওখানেতে দেয়া হবে। এবার সেখানে 680 তার ধারণা ছিল কি যে একদিক থেকে যেহেতু তিনি 700 দিয়ে রেখেছেন, তাহলে 680 পরেও যখন ক্রস করা হবে 681, 82, 83, তাহলে হয়তো আর ড্রপটা হবে না, কারণ 700 কি করছিল, রেট অফ ফটোসিনথেসিসটাকে আগের জায়গায় নিয়ে চলে আসছিল। তো সেই কারণে তিনি দুটো লাইট সোর্স ব্যবহার করেন, একটা হচ্ছে 700 আর একটা হচ্ছে 680। এবার যখনই তিনি এই কাজটা করতে যান, যে দুটো একসাথে লাইট সোর্স দিতে যান, তিনি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করেছিলেন কি যে 680 পরেও যখন লাইট সোর্সটা চেঞ্জ করা হবে তখন রেড ড্রপটা হবে না। কিন্তু ঘটনাটা দেখা গেল তিনি যেটা ভাবলেন তার উল্টো ঘটলো। কিরকম, যখনই দুটো লাইট দেয়া হলো তখন দেখা গেল যে রেট অফ ফটোসিনথেসিস প্রচুর হারে বেড়ে গেল। প্রচুর হারে বেড়ে গেল মানে যখন তিনি যদি কোনো সময় 700 ন্যানোমিটার লাইট একা ব্যবহার করা হয়, তাহলে ধরো অক্সিজেন প্রোডাকশন রেট এটা, আর যদি 680 ইউজ করা হয় তাহলেও তার অক্সিজেন প্রোডাকশন রেট অ্যাকচুয়ালি এটা, কারণ 680 পর থেকে আস্তে আস্তে ড্রপ হওয়ার কথা। এবার যখন দুটোকে একসাথে তিনি দিলেন তখন দেখা গেল যে রেট অফ ফটোসিনথেসিস প্রচুর বেড়ে গেল। প্রচুর বেড়ে গেল মানে কি, এরা যে রেট অফ ফটোসিনথেসিস দেখায় এই দুটোকে যোগ করলেও যতটা বড় হবে, অ্যাকচুয়ালি অক্সিজেন প্রোডাকশন রেটটা হচ্ছে তার থেকেও বেশি হয়ে গেল। এবং সেই জিনিসটা তার কাছে একটা প্রশ্নের মতো হয়ে গেল যে এটা কিরকম হলো, যে আমি ধরলাম যে দুদিক থেকে দুটো লাইট সোর্স থেকে আমি 680 দিচ্ছি, তাহলে হায়েস্ট কতটা হতে পারে, সে তার দ্বিগুণ কাজ করে, যতটা প্রোডাকশন হয় তার দ্বিগুণ হতে পারে, কিন্তু এটা দ্বিগুণের থেকেও বেশি পরিমাণ পদার্থ সে তৈরি করছে, অক্সিজেন প্রোডাকশন হচ্ছে, ফটোসিনথেসিস রেট বেড়ে যাচ্ছে। তো এটা তার কাছে একটা প্রশ্ন হয়ে গেল যে এটা কিভাবে হলো। এবং এই ঘটনাটা নিয়ে রিসার্চ স্টার্ট হলো, এবং তখনই দেখা গেল যে আস্তে আস্তে লাইট ফেজ সম্পর্কে আরো কিছু ধারণা ধীরে 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 পরিষ্কার হতে শুরু করলো। এবং এই ঘটনাটা
তিনি নাম দেন যেটা, সেটা হচ্ছে এমারসন এনহ্যান্সমেন্ট এফেক্ট। এই নামেই এই জিনিসটাকে আমরা চিনি যে এমারসন এনহ্যান্সমেন্ট এফেক্ট, এবং এটা প্রচুর জায়গায় অ্যাপ্লাই করা হয় যেখানে আর্টিফিশিয়াল ফটোসিনথেসিস চালানো হয়। যেমন স্পেসশিপেতে যখন অ্যাকচুয়ালি বিভিন্ন বিজ্ঞানীরা যান, তখন তারা কি করে, ক্লোরেল্লাতে এরকম দুটো সাইড থেকে লাইট দেয়, এবং তাতে কি হয়, রেট অফ ফটোসিনথেসিস অনেক বেশি হয়, যার জন্য খাবার প্রোডাকশনটাও বাড়ে, তার সাথে সাথে অক্সিজেন প্রোডাকশন যেটা, সেটাও কিন্তু প্রচুর পরিমাণে হয়। এটা এর একটা অ্যাপ্লিকেশন। কিন্তু এখানে দেখো একটা ওইখানে প্রশ্ন থেকেই গেল যে কিভাবে এটা সম্ভব, ঠিক আছে, এবং এর পরবর্তী সময়ে এই ঘটনাগুলোরও কিন্তু ধীরে ধীরে এক্সপ্লেনেশন বেরোতে থাকে, এবং এর যে এক্সপ্লেনেশন সেটা আমরা পড়বো, যেটা সেটা হচ্ছে আমাদের নেক্সট যে ভিডিও, যেটা লাইট ফেজ সম্পর্কে আমরা ডিটেলে পড়বো, সেখানেতেই এই ঘটনাগুলোর যে এক্সপ্লেনেশন, সেই ঘটনাগুলোই সেখানেতে আমরা দেখব। তাহলে নেক্সট ভিডিও আসা অবধি তোমাদের প্রত্যেকের বাড়ির কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই দুটো ঘটনা, একটা হচ্ছে রেড ড্রপ এবং সেকেন্ড হচ্ছে যেটা, সেটা হচ্ছে এমারসন এনহ্যান্সমেন্ট এফেক্ট, এটা কেন ঘটছে সেটা সম্পর্কে একটু ভালো করে দেখে রাখা। ঠিক আছে, থ্যাংক ইউ, আজ এখান অবধি।